আচ্ছা, এবার আসি অ্যানিমাল টিস্যু বা প্রাণীকলা। প্রাণীকলা চার রকমের: এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, কানেকটিভ টিস্যু বা যোগকলা, মাস্কিউলার টিস্যু বা পেশিকলা, নার্ভাস টিস্যু বা স্নায়ুকলা। তো এই চার রকম প্রাণীকলার সংক্ষিপ্ত বিবরণ আজকে আমরা পড়ব। এপিথেলিয়াল টিস্যু কোথায় রয়েছে, এর অবস্থান কোথায়, ডিস্ট্রিবিউশন কোথায়? মানে আমাদের দেহের যে কোনো অঙ্গ তার বাইরের আবরক হিসেবে এবং তার ভেতরের আবরক হিসেবে, আবার একদম দেহের বাইরে যে ত্বক রয়েছে আমাদের সেই ত্বকও হচ্ছে এক রকমের আবরণী কলা। আবরণী নাম থেকে বুঝতে পেরেছ, এরা আবরক হিসেবে অবস্থান করছে দেহের বিভিন্ন অঙ্গের। আর আবরণী কলার বৈশিষ্ট্যগুলো কী কী দেখে নিই 1, 2, 3 করে। আবরণী কলার বৈশিষ্ট্য হচ্ছে এরা দেহের অবস্থানগত বৈশিষ্ট্য, এরা দেহের বাইরের আবরক হিসেবে অথবা দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গের বাইরের এবং ভেতরের আবরক হিসেবে অবস্থান করে। দেহের অভ্যন্তরস্থ অঙ্গের বলতে যেমন ধরো পাকস্থলী কিংবা হৃৎপিণ্ড কিংবা বৃক্ক কিংবা যকৃৎ, এই যে লিভার, কিডনি, স্টমাক, হার্ট, এদের বাইরের আবরক এবং ভেতরের আবরক হিসেবে এই আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু অবস্থান করবে। এবারের দ্বিতীয় বৈশিষ্ট্য, গঠনগত বৈশিষ্ট্য। আবরণী কলার কোষগুলো এক কিংবা একাধিক স্তরে থাকবে। যদি একটা মাত্র স্তরে থাকে তাকে বলবো আমরা সরল আবরণী কলা। যদি একাধিক স্তরে থাকে তখন তাদের আমরা বলবো স্তরীভূত আবরণী কলা বা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। তাহলে একটা হচ্ছে অবস্থানগত বললাম, দ্বিতীয় হচ্ছে গঠনগত। এক কিংবা একাধিক স্তরে থাকতে পারে। একটা স্তরে যদি থাকে, if it forms only one layer then it is called simple epithelium, but if it is formed in many layers then called as stratified epithelium. ক্লাসিফিকেশন আবার আসবো আমরা এপিথেলিয়াল টিস্যু। আবার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা ভিত্তি পর্দার উপর অবস্থান করে, অর্থাৎ এদের এক প্রান্ত উন্মুক্ত থাকে, ওপেন থাকে, ফ্রি থাকে, আরেকটা প্রান্ত ভিত্তি পর্দার উপর বা বেসমেন্ট মেমব্রেনের উপর অবস্থান করে। তাহলে সবসময় এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলার ক্ষেত্রে আমরা বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা পাবো, যার ওপর এই আবরণী কলাটা অবস্থান করবে। আর একটা প্রান্ত কিন্তু সবসময় উন্মুক্ত থাকবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আবরণী কলায় রক্তবাহ থাকে না। এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরের বৈশিষ্ট্য হচ্ছে উৎপত্তিগতভাবে যদি আমরা দেখবো আমরা এরা উৎপন্ন হচ্ছে ভ্রূণকলার এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থেকে। এক্টোডার্ম এবং এন্ডোডার্ম ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তোমরা পড়েছো এক্টোডার্ম, এন্ডোডার্ম, এগুলো ভ্রূণজ কলা। এখান থেকেই আমাদের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। আর এক্টোডার্ম, এন্ডোডার্মের মাঝে আরেকটা রয়েছে, জানো তোমরা, মেসোডার্ম। তো আবরণী কলা তৈরি হচ্ছে ভ্রূণকলার এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা তাদের গঠনগত দিক থেকে, সেটা হচ্ছে আবরণী কলায় কোষগুলো অত্যন্ত ঘন সন্নিবিষ্ট থাকে, ভেরি কম্প্যাক্ট। দ্য সেলস আর ক্লোজলি প্লেসড উইদাউট লিভিং এনি ইন্টারসেলুলার স্পেস। কোনো রকম কোষান্তর রন্ধ্র প্রায় থাকে না বললেই চলে। কোষের সংখ্যা অনেক বেশি, সেই জন্য এটাকে কোষ প্রধান কলা বা সেল ডমিনেটেড টিস্যুও বলা হয়। আর ম্যাট্রিক্স বা আন্তঃকোষীয় স্থান বা কোষান্তর রন্ধ্র এখানে নেই বললেই চলে। তাহলে এর গঠনগত দিক থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে কোষের সংখ্যা বেশি, কোষান্তর রন্ধ্র অত্যন্ত কম, নেই বললেই চলে। অর্থাৎ ম্যাট্রিক্স কম, সেল বেশি। আর ভ্রূণকলার এক্টোডার্ম কিংবা এন্ডোডার্ম থেকে, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। আর দেহের বাইরের কিংবা ভেতরের আবরক হিসেবে এরা ওই অঙ্গগুলিকে সুরক্ষিত রাখে। আচ্ছা, এগুলো গেল বৈশিষ্ট্য। এবার আসবো এপিথেলিয়াল টিস্যু কত রকমের হতে পারে, আবরণী কলা কত রকমের হতে পারে। আবরণী কলা হতে পারে সরল আবরণী কলা বা সিম্পল এপিথেলিয়াম, সিম্পল এপিথেলিয়াম বা সরল আবরণী কলা, স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, বা স্তরীভূত আবরণী কলা। অনেকগুলো স্তরে আছে বলে আরেকটাতে আমরা চলে আসবো, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বা গ্রন্থিময় আবরণী কলা। গ্ল্যান্ডুলার বা গ্রন্থিময় আবরণী কলা যে কোনো গ্ল্যান্ড আমাদের শরীরে, তার গায়ে যে আবরণী কলা রয়েছে সেটাই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড, একাধিক স্তরে, মেনি লেয়ার্স,
যারা গঠন করে আছে তারা স্ট্র্যাটিফাইড, আর যারা একটা মাত্র স্তরে রয়েছে তারাই হচ্ছে সিম্পল এপিথেলিয়াম। দেখো এই সিম্পল এপিথেলিয়াম আবার অনেক রকম হতে পারে তাদের আকৃতি এবং কাজের দিক থেকে, যেমন স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার আবরণী কলা, অনেকটা মাছের আঁশের মতো পরপর পরপর বসানো থাকে, অথবা পেভমেন্টের উপর যে টাইলসগুলো বসানো থাকে সেই টাইলসগুলোর মতোই এদের বিন্যাস থাকে। স্কোয়ামাস বা আইসাকার, কিউবিকাল বা সমমাত্র বা ঘনকাকার, কলামনার বা স্তম্ভাকার, একটা হচ্ছে সিলিয়েটেড বা রোমস, এবার এদের সম্পর্কে একদমই সংক্ষেপে আমরা জেনে নিই। স্কোয়ামাস এপিথেলিয়াম কি না, যে সমস্ত আবরণী কলার কোষগুলো একটা মাত্র স্তরে রয়েছে তারা সিম্পল এপিথেলিয়ামের অন্তর্গত, যে স্কোয়ামাস তাদেরই বলবো, একটা মাত্র স্তরে রয়েছে। পরপর কোষগুলো কিভাবে থাকে, এভাবে পরপর কোষগুলো বিন্যস্ত থাকে, তাদের থিকনেস অত্যন্ত কম, আর প্রত্যেকটার মাঝেই একটা করে সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে। একটা কোষের প্রান্তভাগের সাথে আরেকটা কোষের প্রান্তভাগ এমনভাবে ফিট করা থাকে মাঝে কোনো কোষান্তর রন্ধ্র বা ইন্টারসেলুলার স্পেস থাকবেই না, একেবারেই কম্প্যাক্ট। তো এই আবরণী কলার কোষ কোথায় কোথায় আমরা দেখতে পাবো, যেমন আমাদের ফুসফুসের যে অ্যালভিওলাই রয়েছে সেখানে আমরা দেখতে পাবো, নেফ্রনের যে বাউম্যানস ক্যাপসুল সেই অংশে দেখতে পাবো। আবার যখন স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের স্কোয়ামাসটা পাবো তখন আমরা মুখবিবরের চারপাশে, অর্থাৎ ঠোঁটের নিচের যে আপরক সেখানেও আমরা পাবো এই স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। এটাই খুব সহজে দেখানো হয় যে ঠোঁটটাকে একটু টেনে ওইখান থেকে কভার স্লিপ দিয়ে স্ক্র্যাচ করে খানিকটা টিস্যু নিয়ে তাকে যদি আমরা মিথিলিন ব্লু দিয়ে স্টেন করি তাহলে একদম এই রকমের স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু আমরা পরিষ্কার দেখতে পাবো। আমাদের এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেটা রয়েছে তাতেই আমরা দেখতে পাবো। কিউবিক্যাল বুঝতেই পারছো নাম থেকে, সমস্ত কোষগুলো একই রকম, অর্থাৎ ঘনকাকার। আর সবাই কিন্তু রয়েছে একটা বেসমেন্ট মেমব্রেনের উপর, এও রয়েছে কিন্তু একটা বেসমেন্ট মেমব্রেনের উপর, ভিত্তি পর্দার উপর। তাহলে প্রত্যেকের তলায় রয়েছে এটা ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন, তার উপরে রয়েছে কোষগুলো, এটাই কিউবিক্যাল বা সমমাত্র, আর এটা রয়েছে নিউক্লিয়াস। এর ক্ষেত্রেও নিউক্লিয়াস আর কোষ, তলায় রয়েছে বেসমেন্ট মেমব্রেন। এই প্রান্তটা উন্মুক্ত, এরও কিন্তু এই প্রান্তটা উন্মুক্ত, যেটা আবরণী কলার বৈশিষ্ট্য হিসেবে বলেছিলাম। কোথায় দেখতে পাবো না কিউবিক্যাল এপিথেলিয়াম? সমমাত্র আবরণী কলা পাবো বিভিন্ন গ্রন্থির যে নালী রয়েছে, যেমন ধরো থাইরয়েডের যে নালী রয়েছে, লালা গ্রন্থির যে নালী, স্যালিভারি গ্ল্যান্ডের ডাক্ট, থাইরয়েড গ্ল্যান্ডের যে ডাক্ট, সেই জায়গায় থাইরয়েডের, যদিও এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, থাইরয়েড ফলিকলসের ভেতরে আমরা পাবো কিউবিক্যাল। আর স্যালিভারি গ্ল্যান্ডের যে ডাক্ট রয়েছে সেখানে আমরা পাবো প্যাঙ্ক্রিয়াস, তার যে ডাক্টগুলো রয়েছে সেখানে আমরা পাবো কিউবিক্যাল। আবার নেফ্রনের ক্ষেত্রে, নেফ্রনের যে ডিসেন্ডিং লুপ অফ হেনলি সেখানেও আমরা পাবো কিউবিক্যাল। কলামনার স্তম্ভাকার, অর্থাৎ কোষগুলো অনেকটাই লম্বাটে ধরনের, গোড়ার দিকে একটা করে নিউক্লিয়াস, আর তলায় রয়েছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর এইগুলো স্তম্ভাকার আবরণী কলা। স্তম্ভাকার আবরণী কলার ওপরের অংশে স্ট্রাইয়েশন, ছোট্ট ছোট্ট স্ট্রাইয়েশন মাইক্রোস্কোপে দেখা যায়, এগুলোকে বলে ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডার এপিথেলিয়াম। তাহলে এটা গেল স্তম্ভাকার আবরণী কলা। স্তম্ভাকার আবরণী কলা কোথায় পাওয়া যাবে? যে জায়গায় শোষণ কাজটা বেশি হয়, অ্যাবজর্পশন, যেমন ধরো পৌষ্টিক নালী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্তের গায়ে এভাবে স্তম্ভাকার আবরণী কলা আমরা পর্যাপ্ত পরিমাণে পাবো। খাদ্য পরিপাকের পর সরল পাচিত খাদ্য তার শোষণ হচ্ছে ক্ষুদ্রান্তের গায়ের যে স্তম্ভাকার আবরণী কলা তাদের মাধ্যমে। আর 4 নম্বরটা হচ্ছে সিলিয়েটেড বা রোমস। সেটা স্তম্ভাকারও হতে পারে, আবার ঘনকাকারও, দুরকমই হতে পারে। শুধু তাদের
যে প্রান্তভাগটা উন্মুক্ত সেই প্রান্তভাগে সিলিয়া থাকলেই বা সিলিয়া সদৃশ গঠন থাকলেই তারা সিলিয়েটেড। তাহলে সিলিয়েটেড এপিথেলিয়াম আবার স্তম্ভাকারও হতে পারে, শুধু প্রান্তভাগে তাদের সিলিয়া সদৃশ গঠন থাকতেই হবে। তাহলে এগুলো সিলিয়া, এরাও রয়েছে কোনো বেসমেন্ট মেমব্রেনের উপরে। সিলিয়েটেড এপিথেলিয়াম, সিলিয়েটেড এপিথেলিয়াম আমরা কোথায় পাবো? আমাদের নাসাপথে পাবো, শ্বাসনালীর গায়ে পাবো, যাতে করে বাতাসের সাথে যে ধুলোবালিগুলো যাচ্ছে সেগুলো ফুসফুসে গিয়ে পৌঁছতে না পারে। তারপর ধরো স্ত্রীদেহের ফ্যালোপিয়ান টিউব, যেখানে ডিম্বাণুর চলন হয়, সেখানে আমরা পাবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে সেন্ট্রাল ক্যানাল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুষুম্নাকাণ্ডের ভেতরে যে সেন্ট্রাল ক্যানাল, তার গায়ে রয়েছে আবার মস্তিষ্কের যে নিলয়, ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন, তার গায়েও আমরা পাবো এই সিলিয়েটেড এপিথেলিয়াম। আর এর কাজটাই হচ্ছে সিলিয়া সঞ্চালনের মাধ্যমে এর ওপর দিয়ে কোনো বস্তুর চলাচলটাকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরো মিউকাস, আমাদের শ্বাসনালী পথে মিউকাস নিঃসরণ হয়, সেই মিউকাস যাতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে সেই মিউকাস সঞ্চালনে সাহায্য করছে। আবার ধরো ডিম্বনালীতে, যেমন বললাম ফ্যালোপিয়ান টিউবে, সেখানে ডিম্বাণুর সঞ্চালনে সাহায্য করছে। আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোশিল কিংবা মস্তিষ্কের নিলয় অংশে সেখানে সিএসএফ রয়েছে, সেই সিএসএফের প্রবাহ এই সিলিয়ার সঞ্চালনের মাধ্যমে হয়। এবার স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামে আসি। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম অনেকগুলো স্তরে যখন থাকবে, অনেকগুলো স্তর মানে একটার পর আরেকটা রয়েছে, তার মধ্যে আবার কতগুলো ভাগও রয়েছে, যেমন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কিউবিক্যাল, স্ট্র্যাটিফাইড কলামনার, স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড, আরেকটা বলা হয় ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম 3-4টে স্তরে রয়েছে, বিশেষ করে যে অঙ্গে রয়েছে সেই অঙ্গ আমাদের এক্সক্রিটরি সিস্টেম, ইউরেথ্রা বা মূত্রনালী, ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, সেখানে এই বিশেষ ধরনের ট্রানজিশনাল এপিথেলিয়াম রয়েছে। যখন মূত্রথলিতে মূত্র সঞ্চিত হচ্ছে, তো ওই নেফ্রনে মূত্র তৈরি হওয়ার পর ড্রিপ বাই ড্রিপ সেগুলো পড়ছে মূত্রথলিতে, আস্তে আস্তে করে মূত্রথলি প্রসারিত হচ্ছে মূত্র সঞ্চয়ের ফলে। তো এই যে প্রসারণটা হচ্ছে এই ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকার জন্য একটা আরেকটার উপর ওভারল্যাপিং করে রয়েছে। তারপর নির্দিষ্ট পরিমাণ যখন মূত্র ওখানে সঞ্চিত হয়ে যাচ্ছে, তখন বিশেষ একটা রিফ্লেক্স কার্যকরী হচ্ছে, তখন মূত্রনালীর মাধ্যমে এই মূত্র বেরিয়ে যাওয়ার রিফ্লেক্সে তখন মিকচুরেশন বা মূত্র নিঃসরণ কাজটা হচ্ছে। তাহলে সেগুলো গেল এই স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের মধ্যে। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, যে কোনো গ্রন্থিময় আবরণী কলার ক্ষেত্রে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম রয়েছে যারা সিক্রিশন বা ক্ষরণে অংশগ্রহণ করে। যেমন ধরো গবলেট কোষ, গবলেট কোষ রয়েছে আমাদের পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে রয়েছে যারা মিউকাস নিঃসরণ করে। তো ওই মিউকাস নিঃসরণকারী গবলেট কোষ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম কলাযুক্ত। আবার ধরো আমাদের যত গ্রন্থি রয়েছে, হরমোন নিঃসরণকারী গ্রন্থি, উৎসেচক নিঃসরণকারী গ্রন্থি, সেই গ্রন্থির গাত্রে রয়েছে এই এপিথেলিয়াল টিস্যু গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, তারা ওই উৎসেচক কিংবা হরমোন নিঃসরণে অংশগ্রহণ করছে। এ গেল এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর কাজ হিসেবে আমরা কি বলবো? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোটেকশন বা রক্ষণ। যে অঙ্গ রয়েছে সেই অঙ্গকে বাইরের আঘাত থেকে সুরক্ষিত রাখছে। আবার দেহের অভ্যন্তরের যেগুলো রয়েছে সেগুলো অভ্যন্তরের কোনো আঘাত, তার সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে, যেমন শোষণ বা অ্যাবজর্পশন, সিক্রিশন বা ক্ষরণ, বা কোনো বস্তুর চলাচল নিয়ন্ত্রণ, আবরণী কলার কাজ। এবার আসবো কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু, তো কানেকটিভ টিস্যু কাকে বলবো আমরা, বা যোগকলা কাকে বলবো? যে সমস্ত প্রাণীকলা প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ কিংবা কলাকোষ কিংবা তন্ত্রের সংযোগ স্থাপন করে, তাদেরকেই বলবো আমরা কানেকটিভ টিস্যু। আর কানেকটিভ টিস্যু বলতে আমরা কাদের বুঝবো? কত রকম কলা নিয়ে কানেকটিভ টিস্যু হচ্ছে দেখো। কানেকটিভ রক্ত, অস্থি, ব্লাড, বোন, তরুণাস্থি বা কার্টিলেজ, মেদকলা, অ্যাডিপোস টিস্যু, অ্যারিওলার যোগকলা,
বা অ্যারিওলার টিস্যু। তো খুব সংক্ষেপে এদের সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই যে যোগকলা, রক্ত, অস্থি, তরুণাস্থি, মেদকলা, অ্যারিওলার যোগকলা, আরও রয়েছে শ্বেততন্তু, পিত্ততন্তু, হোয়াইট ফাইবার, ইয়েলো ফাইবার, এরাও এদের মধ্যে পড়ে। হোয়াইট ফাইবার, ইয়েলো ফাইবার। আচ্ছা, এদের সম্পর্কে একদম সংক্ষেপে আমরা জেনে নিই। আগে বৈশিষ্ট্যগুলো জেনে নিই। কানেকটিভ টিস্যু বা যোগকলার প্রধান বৈশিষ্ট্যগুলো বলে নিই। এদের ক্ষেত্রে কোষান্তরন্ধ্র বা ম্যাট্রিক্স পর্যাপ্ত পরিমাণে থাকে। তাহলে এক্ষেত্রে কোষের সংখ্যা কম বা কোষের পরিমাণ কম, কোষান্তরন্ধ্র বা ম্যাট্রিক্সের পরিমাণ বেশি। দেখো, এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে আমরা ঠিক উল্টোটা জেনেছিলাম, ওখানে কোষের সংখ্যা অনেক বেশি, কোষান্তরন্ধ্র বা ম্যাট্রিক্স নেই বললেই চলে। আর এখানে ঠিক উল্টোটা, কোষান্তরন্ধ্র বা ম্যাট্রিক্স বেশি, কোষ কম। তাই একে বলা যেতে পারে ম্যাট্রিক্স ডমিনেটেড টিস্যু। আবরণী কলা ছিল সেল ডমিনেটেড টিস্যু, ম্যাট্রিক্স ডমিনেটেড টিস্যু। আর যেহেতু কোষান্তরন্ধ্র বেশি, কোষ কম, তাহলে কোষগুলোর বিন্যাস কী হবে? কোষগুলো ঘন সন্নিবিষ্ট নয়, তাদের মধ্যে প্রচুর ফাঁকা জায়গা বা গ্যাপ পাওয়া যাবে, ঘন সন্নিবিষ্ট নয়। আবরণী কলার কোষগুলো ছিল ঘন সন্নিবিষ্ট। উৎপত্তির দিক থেকে আমরা দেখব কানেকটিভ টিস্যু বা যোগকলা সবসময় তৈরি হবে ভ্রূণকলার মেসোডার্ম থেকে। দেখো, আবরণী কলা আমরা জেনেছিলাম এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থেকে, কিন্তু কানেকটিভ টিস্যু তৈরি হচ্ছে ভ্রূণকলার মেসোডার্ম থেকে। এবার কাজের দিক থেকে আমরা বলবো এরা বিভিন্ন কলা কিংবা অঙ্গের সাথে সংযোগ স্থাপন করে এবং বিশেষ বিশেষ কানেকটিভ টিস্যু বা যোগকলা বিশেষ বিশেষ কাজ করে। প্রত্যেকটার কাজ আমরা আলাদা আলাদা করে জানব। যেমন রক্ত, রক্ত একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু, তরল যোগকলা। তরল যোগকলা কেন না? এর ধাত্র তরল। জানি আমরা রক্তের ধাত্র মানেই হচ্ছে প্লাজমা। রক্তের উপাদান আমরা পরের সংবহন চ্যাপ্টারে পড়ব, সেখানে দেখবে রক্তই মানে হচ্ছে রক্তরস আর রক্তকণিকা। এই রক্তকণিকা বা ব্লাড কর্পাসেলস, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, আর যে তরলের উপর এই রক্তকণিকাগুলো রয়েছে তারাই রক্তরস বা ব্লাড প্লাজমা। তো এখানে এই রক্তরসটাই হচ্ছে রক্তের ধাত্র, তার উপর রক্তকণিকা বা রক্তকোষগুলো অবস্থান করছে। তো একটা কিছু পরিমাণ যদি আমরা রক্ত নিই, সেই রক্তের স্যাম্পলে আমরা দেখব টোটাল রক্তের 55% হচ্ছে রক্তরস, আর রক্তকণিকা হচ্ছে 50% হচ্ছে রক্তরস, আর রক্তকণিকা 45%। তাহলে কোষের পরিমাণটা দেখো 45% আর ধাত্রের পরিমাণটা দেখো 55%। ধাত্র বেশি, কোষ কম, সেই জন্য রক্তে একটা যোগকলা। এর তরল যোগকলা কেন বলা হচ্ছে? এর ধাত্র অর্থাৎ রক্তরস তরল, যার ফলে রক্তনালীর মধ্য দিয়ে সবসময় প্রবাহিত হতে পারে এবং দেহের বিভিন্ন কলা অঙ্গের সাথে সংযোগ স্থাপন করতে পারে। তাই রক্ত এক প্রকার তরল যোগকলা। এবার প্রত্যেকটি রক্তকণিকার উৎপত্তি, গঠন, কাজ আমরা পরে পড়ব, আপাতত আমরা পড়ব না। অস্থি, অস্থি কঠিন ধাত্র বিশিষ্ট যোগকলা। কঠিন ধাত্র বিশিষ্ট, তরল ধাত্র বিশিষ্ট যোগকলা রক্ত, অস্থি কঠিন ধাত্র বিশিষ্ট যোগকলা। তো এই অস্থি এর ভাগ অনেকভাবে করা হয়, আমরা মূলত দুটো ভাগ জানবো। একটা হচ্ছে কম্প্যাক্ট বোন বা কঠিন অস্থি বা নিরেট অস্থি, আরেকটা হচ্ছে স্পঞ্জি, স্পঞ্জের নাই। যে কোনো অস্থির, ধরো আমাদের হাতের ওপরের অংশ যে হিউমেরাস, ওই হিউমেরাস অংশ যে হাড়, একটাই হাড়, সেই হাড়টাকে নিয়ে যদি আমরা দেখি, সেই হাড়ের দেখবো দুই প্রান্ত স্পঞ্জের মতো, কিন্তু মাঝের পুরো অংশটা হচ্ছে কম্প্যাক্ট। ওই কম্প্যাক্ট বোন বা অস্থির তার যদি আমরা গঠন দেখি, সেখানে দেখব কতকগুলো বৃত্তাকারে সজ্জিত কিছু গঠন রয়েছে, যেগুলোকে বলা হয় হ্যাভার্সিয়ান তন্ত্র। ওই হ্যাভার্সিয়ান তন্ত্র হচ্ছে অস্থির গঠনগত ও কার্যগত একক, হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্র বা হ্যাভার্সিয়ান সিস্টেম। এই হ্যাভার্সিয়ান সিস্টেম হচ্ছে কম্প্যাক্ট বোন, তার গঠনগত ও কার্যগত একক অস্থি। তো এই অস্থির যে গঠনগত কার্যগত একক, সে কী কী অংশ দিয়ে তৈরি? হ্যাভার্সিয়ান নালী বা হ্যাভার্সিয়ান ক্যানাল,
ল্যাকিউনি বা ল্যাকিউনা, ল্যামেলা। আর এই যে ল্যাকিউনা, এই ল্যাকিউনার মধ্যে থাকে অস্থিকোষ। এই অস্থিকোষ 3 রকমের হতে পারে: অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, আর একদম বুড়ো হয়ে গেলে তখন থাকবে অস্টিওক্লাস্ট। তো একটা হ্যাবার্সিয়ান তন্ত্র বা হ্যাবার্সিয়ান সিস্টেম, তার এই অংশগুলো থাকবে: হ্যাবার্সিয়ান কানাল, ল্যাকিউনি, ল্যামেলা, এই ল্যাকিউনির মধ্যে থাকবে অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট অথবা অস্টিওক্লাস্ট। এই যে ল্যামেলাগুলো রয়েছে পরপর কতগুলো এককেন্দ্রীয় বৃত্তের মতো, কনসেন্ট্রিক সার্কেলের মতো, ওই ল্যামেলা অংশে যে ল্যাকিউনাগুলো রয়েছে সেখান থেকে কিছু সরু সরু তন্তুর মতো অংশ নির্গত হয়, সেগুলোকে বলা হয় ক্যানালিকিউলি। এবার আমি সংক্ষেপে একটু দেখিয়ে দিই। তো অস্থির একেবারে যদি বাইরের স্তরটাকে আমরা এগুলো এক একটা ল্যামেলা, তার মাঝখানে রয়েছে এক একটা করে ক্যানালিকিউলি, ল্যাকিউনি। ও, এইগুলো হচ্ছে ল্যাকিউনি। এই ল্যাকিউনির ভেতরে রয়েছে বোন সেল বা অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, এগুলো। তাহলে এই একটা ল্যামেলা, এই একটা ল্যামেলা, এই একটা ল্যামেলা, আপাতত 3টে ল্যামেলা এঁকেছি। আর মাঝখানে থাকবে হ্যাবার্সিয়ান ক্যানাল। তো এখান থেকে কিছু সরু সরু সুতোর মতো অংশ বেরোবে, একটার সাথে আরেকটা যোগ করবে, সেগুলোই হচ্ছে ক্যানালিকিউলি। তো এটা একটা হ্যাবার্সিয়ান সিস্টেম। এরকম অনেকগুলো হ্যাবার্সিয়ান সিস্টেম বনের ভেতর থাকবে বা সলিড কম্প্যাক্ট বনের ভেতর থাকবে। তাহলে হ্যাবার্সিয়ান ক্যানাল, ল্যামেলি, ল্যাকিউনি বা ল্যাকিউনা, ল্যাকিউনির ভেতর বোন সেল, অস্টিওসাইট বা অস্টিওব্লাস্ট সেল, আর এই ল্যাকিউনা থেকে কিছু সরু সরু ফাইবার লাইক স্ট্রাকচার বেরিয়ে আসবে, যেগুলোকে বলে ক্যানালিকিউলি। এগুলো ক্যানালিকিউলি। তো এই কটা অংশ নিয়ে হচ্ছে এক একটা হ্যাবার্সিয়ান তন্ত্র। আর অস্থির একদম মাঝখানে থাকবে অস্থি মজ্জা বা বোন ম্যারো। জানো তোমরা, সেই বোন ম্যারো থেকেই আমাদের রক্ত তৈরি হচ্ছে, রক্তকণিকা তৈরি হচ্ছে। এবার অস্থির কাজ, বোনের কাজ। বোন হচ্ছে আমাদের স্কেলিটাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আমাদের দেহের কাঠামো বজায় রাখতে সাহায্য করছে, দেহের নির্দিষ্ট আকৃতি প্রদানে সাহায্য করছে। আর অস্থির ভেতরে যে অস্থিমজ্জা রয়েছে সেখান থেকে রক্ত বা রক্তকণিকা তৈরি হচ্ছে। আর কিছু খনিজ মৌলের ভাণ্ডার হিসেবেও কাজ করছে এই বোন ম্যারো। আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্গকে সুরক্ষিত রেখেছে, যেমন আমাদের মস্তিষ্ক করোটি নামক বোন দিয়ে সুরক্ষিত। আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুস, রিবকেজ যেটা তৈরি করেছে, সেই বক্ষপিঞ্জর, সেটা ফুসফুস এবং হৃৎপিণ্ডকে সুরক্ষিত রেখেছে। সুতরাং বিভিন্ন অঙ্গের সুরক্ষা প্রদানও অস্থির একটা গুরুত্বপূর্ণ কাজ। এবার আসবো তরুণাস্থি। তরুণাস্থি অস্থির মতো এত দৃঢ় নয়, আবার রক্তের মতো এত তরল ম্যাট্রিক্স যুক্ত অংশও নয়, অর্থাৎ অস্থি এবং রক্তের মাঝামাঝি। সুতরাং এর যে ম্যাট্রিক্স বা ধাত্র রয়েছে তরুণাস্থির, সেটা অস্থির মতো শক্ত নয়। এই তরুণাস্থি যে ধাত্র দিয়ে তৈরি সেটাকে কন্ড্রিন বলে। আর তরুণাস্থির বাইরে রয়েছে একটা আবরক, পেরিকন্ড্রিয়াম। যেমন অস্থির বাইরে রয়েছে পেরিঅস্টিয়াম নামক আবরক, তরুণাস্থির বাইরে রয়েছে পেরিকন্ড্রিয়াম নামক আবরক। এই তরুণাস্থি এও যোগকলার মধ্যে বুঝতেই পারছো, এখানে কোষের সংখ্যা যথেষ্ট কম, ধাত্রই বেশি পরিমাণে থাকবে। ওই ধাত্রের মধ্যে এক কিংবা একাধিক কোষ একসাথে থাকবে, কতগুলো ল্যাকিউনা বা সেল নেস্ট তৈরি করে থাকবে তরুণাস্থির মধ্যে। তরুণাস্থি কোথায় পাওয়া যাবে? তরুণাস্থি আমাদের বিভিন্ন অংশ, যেমন নাসিকার অগ্রভাগ, শ্বাসনালীর প্রাচীর, যে সি আকৃতির বলয়, সি আকৃতির মতো কতগুলো বলয় রয়েছে, তারা তরুণাস্থি দিয়ে তৈরি। আমাদের যে বক্ষপিঞ্জরের রিবস রয়েছে, সেই রিবসের প্রান্তীয় অংশ যেটা স্টারনামের সাথে যুক্ত, সেও তরুণাস্থি দিয়ে তৈরি। আমাদের বহিঃকর্ণ বা পিনা,
ঠিক বহিঃকর্ণ বা পিনার মধ্যেও রয়েছে তরুণাস্থি। তরুণাস্থি অনেকটাই স্থিতিস্থাপক, ফলে কোনো অংশর সঞ্চালনে সহজে সাহায্য করছে, তার প্রসারণ কিংবা সংকোচনে খুব সাহায্য করে। যেমন আমাদের শ্বাসনালী, শ্বাস নিচ্ছি যখন, ছেড়ে দিচ্ছি যখন, প্রসারিত হচ্ছে আবার সংকুচিত হচ্ছে তরুণাস্থির উপস্থিতি। তবে জানো তোমরা, তরুণাস্থি বিশিষ্ট মাছ কার্টিলেজিনাস ফিশ, তার পুরো এন্ডোস্কেলিটনটা তৈরি হচ্ছে তরুণাস্থি দিয়ে। তাহলে অস্থি তরুণাস্থির পার্থক্য প্রায় আসে, কয়েকটা পার্থক্য বলে দিই। অস্থির ধাত্র কঠিন, তরুণাস্থির ধাত্র কঠিন নয়। অস্থির বাইরে আবরক রয়েছে পেরিঅস্টিয়াম, তরুণাস্থির বাইরের আবরক রয়েছে পেরিকান্ড্রিয়াম। অস্থিতে অস্থিমজ্জা রয়েছে যা রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। তরুণাস্থির মধ্যে এরূপ কোনো অস্থিমজ্জা বা তরুণাস্থি মজ্জা বলে কোনো বস্তু নেই। অস্থি তরুণাস্থি অস্থিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু অস্থি কখনো তরুণাস্থিতে রূপান্তরিত হতে পারে না। যেমন ছোট অবস্থায় আমাদের সমস্ত হাড়ের প্রান্তীয় অংশে থাকে পর্যাপ্ত তরুণাস্থি বা কার্টিলেজ। যত আমরা আস্তে আস্তে করে ছোট থেকে বড় হই, তখন কিন্তু ওই তরুণাস্থি অস্থিতে রূপান্তরিত হয়ে যায়। ফলে তরুণাস্থি থেকে অস্থি উৎপন্ন হয়, কিন্তু অস্থি থেকে কখনো তরুণাস্থি উৎপন্ন হয় না। অস্থির স্থিতিস্থাপকতার ধর্ম নেই, তরুণাস্থির স্থিতিস্থাপকতার ধর্ম রয়েছে। আচ্ছা, এবার আসি মেদকলা। মেদকলাও একটা যোগকলা। ত্বকের নিচে, বিশেষ করে উদর গহ্বরে কিংবা দেহের বিভিন্ন অংশে এই মেদকলা থাকে, যার মূল কাজ হচ্ছে চর্বি সঞ্চয়। অতিরিক্ত চর্বি সঞ্চিত থাকে এই মেদকলার মধ্যে। আর যখন এই মেদকলার মধ্যে অতিরিক্ত ফ্যাট সঞ্চয় হতে থাকে, তখন সাইটোপ্লাজমে সঞ্চিত হচ্ছে আর নিউক্লিয়াসটাকে পরিধির দিকে নিয়ে চলে যাচ্ছে। ফলে কোষটা দেখতে অনেকটা আংটির মতো লাগে, যেটাকে সিগনেট রিং গঠন বলা হয়, সিগনেট রিং নিউক্লিয়াস। অর্থাৎ অ্যাডিপোজ টিস্যুর কোষ পর্দা, এই সাইটোপ্লাজমে যখন প্রচুর পরিমাণে মেদ সঞ্চিত হচ্ছে, এর ধরো নিউক্লিয়াস এরকম অবস্থানে ছিল, প্রচুর পরিমাণ মেদ সঞ্চিত হয়ে ভর্তি হয়ে যাচ্ছে, তখন এই নিউক্লিয়াসটাকে ঠেলে একদম পরিধির দিকে নিয়ে চলে যায়, পুরোটা চর্বিতে ভর্তি হয়ে গেল। এই যে গঠন হলো, এই গঠনটাকে বলা হয় সিগনেট রিং নিউক্লিয়াস। তাহলে অ্যাডিপোজ সেল নিউক্লিয়াস, আর ভেতরে রয়েছে ডিপোর্ট ফ্যাট, প্রচুর মেদ জমে গেছে। সিগনেট রিং গঠন আমরা দেখতে পাবো মেদ কলার ক্ষেত্রে। অ্যারিওলার যোগকলা আমাদের দেহের পেশি, রক্তনালী, সমস্ত জায়গাতেই আমরা অ্যারিওলার যোগকলা পাবো, এবং যার মধ্যে বিভিন্ন রকমের কোষ রয়েছে, তারা বিভিন্ন রকম কাজ করে। যেমন মাস্ট সেল, হিস্টিওসাইট, বেসোফিল সেল, তারা নির্দিষ্ট রকমের কাজ করে। এগুলো আমাদের ততটা ডিটেলসে পড়তে হবে না, তাই আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি। হোয়াইট ফাইবার, ইয়েলো ফাইবার, এও অ্যারিওলার যোগকলার মধ্যে রয়েছে। এই হোয়াইট ফাইবার, ইয়েলো ফাইবার, এগুলো দিয়েই আমাদের টেন্ডন, লিগামেন্ট এইগুলো তৈরি হচ্ছে। ফলে এরা অত্যন্ত শক্ত, প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতা এরা রাখে। যেমন টেন্ডন আমাদের পেশিকে অস্থির সাথে বেঁধে রাখে, লিগামেন্ট অস্থিসন্ধিতে দুটো অস্থি পরস্পরের সাথে যুক্ত থাকে লিগামেন্ট দ্বারা, তারা কিন্তু এই ধরনের যোগকলা দিয়ে গঠিত হয়। আচ্ছা, তাহলে সংক্ষেপে আমরা যোগকলা সম্বন্ধে জানলাম। রক্ত, অস্থি, তরুণাস্থি, মেদকলা প্রত্যেকটার কাজ সংক্ষেপে একটু পড়ে নেব। এবার আসি মাস্কিউলার টিস্যু, পেশিকলা। পেশিকলা যে যোগকলা সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের চলন গমনে প্রধান ভূমিকা পালন করে, তারাই হচ্ছে পেশিকলা। তাহলে এদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংকোচন এবং প্রসারণশীল পেশিকলা। এই পেশিকলা বিভিন্ন ভাগে আমরা পেশিকলার ভাগগুলো করে থাকি। পেশিকলা বা মাস্কিউলার টিস্যু, তার কতগুলো বিশেষ বলে নেই। মাস্কিউলার টিস্যু অবস্থানের ভিত্তিতে, অ্যাকর্ডিং টু লোকেশনের ভিত্তিতে আমরা যদি ধরি অবস্থান বা লোকেশন, কিছু পেশিকলা অস্থির সাথে সংযুক্ত থাকতে পারে, আবার কিছু দেহের অভ্যন্তরে থাকতে পারে, আবার হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করতে পারে। অবস্থান অনুসারে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কঙ্কাল পেশি বা স্কেলিটাল মাসল, যেগুলো অস্থির সাথে যুক্ত থাকে যে পেশি, তারা স্কেলিটাল মাসল। আবার দেহের অভ্যন্তরে যে অঙ্গগুলো রয়েছে, যেমন ধরো পাকস্থলী কিংবা লিভার কিংবা কিডনি বা ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কিডনি, লিভার, তাদের গায়ে যেগুলো রয়েছে সেগুলো ভিসেরাল মাসল। আর
হৃৎপিণ্ড গঠনকারী যে পেশি সেটা কার্ডিয়াক মাসল। অবস্থান অনুসারে স্কেলিটাল মাসল, ভিসেরাল মাসল, কার্ডিয়াক মাসল। এবার এদের গঠন অনুসারে যদি আমরা ধরি, অর্থাৎ তাদের বিশেষ মাইক্রোস্কোপ, পোলারাইজেশন মাইক্রোস্কোপের তলায় যদি রেখে আমরা দেখি বিশেষ একটা গঠন, অর্থাৎ অল্টারনেট লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ড। দেখো এখানে একটা সরেখ পেশি বা কঙ্কাল পেশির ছবি আমরা এঁকেছি। এই যে ডার্ক ব্যান্ড, তার মাঝখানে লাইট ব্যান্ড, আবার ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, আবার ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, পরপর পরপর যদি এভাবে অল্টারনেটলি লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড এরকম পাওয়া যায়, এটাকে বলে ক্রস স্ট্রাইশনস। পেশির ট্রান্সভার্স ডিরেকশনে অনুপ্রস্থ বরাবর যদি আমরা অল্টারনেটলি ডার্ক লাইট, ডার্ক লাইট, ডার্ক লাইট এভাবে আমরা পাই, তখন তাকে বলা হয় ক্রস স্ট্রাইশন আছে। তো সেই ক্রস স্ট্রাইশন আছে কি নেই তার ভিত্তিতে আমরা ভাগ করলে আমরা করব সরেখ আর অরেখ। সরেখ বা স্ট্রাইটেড, আরেকটা হচ্ছে অরেখ বা নন স্ট্রাইটেড। সরেখ বা স্ট্রাইটেড কাকে বলবো না, যে মাসলে অল্টারনেটলি এভাবে লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড থাকবে তারা স্ট্রাইটেড বা স্ট্রাইপড বা সরেখ, আর যাদের থাকবে না তারা অরেখ বা নন স্ট্রাইটেড বা আনস্ট্রাইপড। দেখো এখানে এটা আমরা সরেখ এঁকেছি পরপর পরপর, অল্টারনেট লাইট, ডার্ক ব্যান্ড। এখানে কিন্তু কোনো অল্টারনেট লাইট আর ডার্ক ব্যান্ড নেই, সুতরাং এটা অরেখ। এটা হচ্ছে ভিসেরাল মাসল বা এটাকে স্মুথ মাসেলও বলে। ভিসেরাল মাসল বা এটাকে স্মুথ মাসল। এখানে কোনো দাগ নেই, সুতরাং এটা নন স্ট্রাইটেড। আবার দেখো এটা কার্ডিয়াক মাসল, এখানে কিন্তু স্ট্রাইশনস রয়েছে, এইটা না, এটা আলাদা, এই অংশগুলো স্ট্রাইশনস রয়েছে, সুতরাং এটা স্ট্রাইটেড মাসেলস। তাহলে সরেখ বা স্ট্রাইটেড, অরেখ বা নন স্ট্রাইটেড। আরেকটা বিশেষ হচ্ছে নেচার অফ কন্ট্রোল, আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা ওই পেশির সংকোচন প্রসারণ, তার ভিত্তিতে এদের ভাগ করা হয় ভলেন্টারি, ঐচ্ছিক বা ভলেন্টারি পেশি, আরেকটা হচ্ছে ইনভলেন্টারি বা অনৈচ্ছিক। অনৈচ্ছিক পেশি বা ইনভলেন্টারি মাসল, ভলেন্টারি বা ঐচ্ছিক পেশি, অর্থাৎ যে সমস্ত পেশির বা মাসলের সংকোচন প্রসারণ, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন আমাদের ইচ্ছা অনুসারে হয়, আমরা ইচ্ছা অনুসারে সংকোচন প্রসারণ ঘটাতে পারি, তারাই হচ্ছে ভলেন্টারি। যেমন ধরো আমাদের হাতে, পায়ে যে পেশিগুলো রয়েছে আমরা ইচ্ছা মতো সঞ্চালিত করতে পারি, সুতরাং ওই হাত কিংবা পায়ের যত পেশি তারা হচ্ছে ঐচ্ছিক পেশি। ইনভলেন্টারি যেমন হৃৎপিণ্ডের পেশি, ভিসেরাল মাসল বা আন্তর্যন্ত্রীয় পেশি বা স্মুথ মাসল, তারা কিন্তু আমাদের ইচ্ছা অনুসারে সংকুচিত প্রসারিত হয় না। যেমন ক্ষুদ্রান্তের পেশি, বৃহদন্ত্রের পেশি, আমাদের হৃৎপিণ্ডের পেশি আমাদের ইচ্ছা অনুসারে সংকুচিত প্রসারিত হয় না, তাদের আমরা ইনভলেন্টারি মাসল বলবো। এবার তাহলে ভেবে দেখো, এবার স্কেলিটাল মাসলের কি কি বৈশিষ্ট্য হতে পারে। স্কেলিটাল মাসল হচ্ছে অস্থির সাথে সংলগ্ন, প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য বলি। অস্থির সাথে সংলগ্ন পেশি হচ্ছে স্কেলিটাল মাসল, আর এরা হচ্ছে সবসময় হবে স্ট্রাইটেড। একদম ওপরে যেটা এঁকেছি ওটা হচ্ছে স্কেলিটাল মাসল বা অস্থি পেশি, স্কেলিটাল মাসল বা অস্থি পেশি। তাহলে স্কেলিটাল মাসল বা অস্থি পেশির বৈশিষ্ট্য এরা অস্থির সাথে সংলগ্ন, এদের দেহে আড়াআড়িভাবে লাইট ব্যান্ড এবং ডার্ক ব্যান্ড লক্ষ্য করা যায়। দেখো ওখানে দেখতে পাচ্ছ লাইট ব্যান্ড আর ডার্ক ব্যান্ড লেবেল করা আছে, ডার্ক ব্যান্ড আর লাইট ব্যান্ড, এটা লাইট, এটা ডার্ক ব্যান্ড। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে একাধিক নিউক্লিয়াস থাকে। দেখো অনেকগুলো নিউক্লিয়াস থাকে, সেই জন্য একে বলা হয় পলিনিউক্লিয়েটেড বা মাল্টি নিউক্লিয়েটেড সেল। তাহলে অস্থিপেশি পলিনিউক্লিয়েটেড বা মাল্টি নিউক্লিয়েটেড। আর জানো তোমরা পলিনিউক্লিয়েটেড বা মাল্টি নিউক্লিয়েটেড অ্যানিমাল সেলকে কি বলা হয়? সিনসিটিয়াল সেলস। তাহলে আমাদের স্কেলিটাল মাসল বা অস্থিপেশি একটা সিনসিটিয়াল সেলস। আর প্রত্যেকটা পেশি, সেটা স্কেলিটাল হোক, ভিসেরাল হোক, কার্ডিয়াক হোক, প্রত্যেকটার পেশির বেসিক কিছু গঠন রয়েছে। যেমন একদম পেশি কোষ, আসলে কোষ যেভাবে আমরা দেখতে অভ্যস্ত, পেশি কোষ কিন্তু ঠিক সেভাবে নয়, গোলাকার বা ডিম্বাকার কিংবা ষড়ভুজাকার এরকম কিছু না।
লম্বা সরু তন্তুর মতো, সেই জন্য পেশিকোষকে পেশিকোষ না বলে, মাসেলকে মাসেল সেল না বলে, মাসেল কোষকে মাসেল সেল না বলে বলা হয় মাসেল ফাইবার। এটা একটা মাসেল ফাইবারের গঠন। তো এই যে পেশি কলা, তার বাইরের যে গঠন, বাইরের যে আবরক, তাকে বলে সার্কোলেমা। পেশিকোষের বাইরের যে আবরক সেটা হচ্ছে সার্কোলেমা। পেশিকোষের যে সাইটোপ্লাজম, এটা সাইটোপ্লাজম, তাকে বলে সার্কোপ্লাজম। আর এই সার্কোপ্লাজমে সরু সরু সুতোর মতো অসংখ্য তন্তু, তার কাটা অংশগুলো আমরা এদিকে এঁকে দেখিয়েছি, টেনে বের করলে এক একটা সরু সরু সুতোর মতো অংশ থাকবে, প্রত্যেকটাকে বলা হয় মায়োফাইব্রিল। পেশিকোষের ভেতরে অসংখ্য সরু সরু সুতোর ন্যায় অংশ থাকে, যাদের মায়োফাইব্রিল বলে। আর জানো তোমরা, এই ফাইব্রিলগুলো দুরকম প্রোটিন, অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে তৈরি। অ্যাক্টিন মায়োসিন থাকার জন্য এরা সংকোচন প্রসারণশীল। তাহলে সার্কোলেমা পেশিকোষের আবরক, সার্কোপ্লাজম পেশিকোষের সাইটোপ্লাজম। এই সার্কোপ্লাজমে কি রয়েছে? একাধিক নিউক্লিয়াস রয়েছে অস্থিপেশির ক্ষেত্রে, এবং অসংখ্য মায়োফাইব্রিল, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত অসংখ্য মায়োফাইব্রিল রয়েছে। এর মধ্যেও রয়েছে অসংখ্য মায়োফাইব্রিল, কিন্তু ডার্ক ব্যান্ড লাইট ব্যান্ড নেই। এর বাইরের অংশও সার্কোলেমা, এক্ষেত্রে অস্পষ্ট। আর এটা কার্ডিয়াক মাসল, এর বাইরেও সার্কোলেমা রয়েছে, কিন্তু সেটা অস্পষ্ট। এখানেও কিন্তু আড়াআড়ি দাগ রয়েছে। এবার আমি বৈশিষ্ট্যগুলো আরেকবার আসি। তাহলে স্কেলিটাল মাসল অস্থির সাথে সংযুক্ত, বহু নিউক্লিয়াসযুক্ত বা মাল্টি নিউক্লিয়েটেড, আর অল্টারনেট লাইট ব্যান্ড ডার্ক ব্যান্ড রয়েছে, এবং আমাদের ইচ্ছা অনুসারী এর সংকোচন প্রসারণে। তাহলে স্কেলিটাল মাসলকে বলা যেতে পারে ভলান্টারি। তাহলে এই মাসল হতে পারে ভলান্টারি বা ঐচ্ছিক, আবার হতে পারে এই মাসল স্ট্রাইটেড। তাহলে তিন রকম বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম। অস্থির সাথে যুক্ত থাকে, ভলান্টারি বা ঐচ্ছিক, এবং স্ট্রাইটেড। আবার ভিসেরাল মাসল আমাদের দেহ অভ্যন্তরস্থ অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে, যেমন বললাম যে ক্ষুদ্রান্তে রয়েছে, বৃহদন্ত্রে রয়েছে, যকৃতে রয়েছে। এদের বৈশিষ্ট্য কি না, এই পেশিগুলো হয় অনেকটা মাকু আকৃতির, দুই প্রান্ত সরু, মাঝখানটা মোটা। কিন্তু এই স্কেলিটাল মাসল ছিল স্তম্ভাকার, এবং তার কোনো শাখা ছিল না। সিলিন্ড্রিক্যাল আনব্রাঞ্চড ছিল স্কেলিটাল মাসল। আর ভিসেরাল মাসল হলো স্পিন্ডল শেপড বা মাকু আকৃতি, দুই প্রান্ত সরু, মাঝখানটা মোটা। আর এই ভিসেরাল মাসল এরা হচ্ছে ইনভলান্টারি, এদের সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছাধীন নয়, ইনভলান্টারি। আবার এদের ক্রস স্ট্রাইশনস, লাইট ব্যান্ড ডার্ক ব্যান্ড থাকবে না, সুতরাং এটা হবে নন স্ট্রাইটেড। ভিসেরাল মাসল ইনভলান্টারি, নন স্ট্রাইটেড। কার্ডিয়াক মাসল কোথায় রয়েছে? হৃৎপিণ্ডের প্রাচীর গঠনকারী, এবং সেই পেশিকোষগুলো কেমন দেখতে? শর্ট সিলিন্ড্রিক্যাল অ্যান্ড ব্রাঞ্চড। তাহলে স্কেলিটাল মাসলের সাথে কার্ডিয়াক মাসলের তফাৎটা হচ্ছে গঠনের দিক থেকে স্কেলিটাল মাসল সিলিন্ড্রিক্যাল আনব্রাঞ্চড, কার্ডিয়াক মাসল হচ্ছে শর্ট সিলিন্ড্রিক্যাল অ্যান্ড ব্রাঞ্চড। আবার দেখো, এরা আমাদের ইচ্ছে মতো সংকুচিত প্রসারিত হয় না, সেই জন্য এরা হবে ইনভলান্টারি। ইচ্ছে মতো সংকুচিত প্রসারিত হলে তো যে কেউ যে কোনো সময় হার্ট বন্ধ করে দিতে পারত। তারপর স্ট্রাইটেড, ক্রস স্ট্রাইশন রয়েছে, স্ট্রাইটেড। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কার্ডিয়াক মাসলের, সেটা হচ্ছে আমরণ। জন্মের আগে থেকেই অবশ্যই মাতৃদেহে থাকাকালীন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ শুরু হয়, এবং এই সংকোচন প্রসারণ চলে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আমৃত্যু এই পেশি সংকুচিত প্রসারিত হয়ে হৃৎপিণ্ড রক্ত সংবহনের যে গুরুত্বপূর্ণ কাজ করে সেটা চালিয়ে যাচ্ছে। কেউ একজন 80 বছর বাঁচলে 80 বছর ধরেই হৃৎপেশি সংকুচিত প্রসারিত হচ্ছে, কখনো থেমে যাচ্ছে না, ননস্টপ সংকোচন প্রসারণ হচ্ছে। আর জানো তোমরা, স্বাভাবিক অবস্থায় হৃদস্পন্দনের হার মিনিটে 72 থেকে 80 বার। একটু হিসেব করে ভালো, প্রতি মিনিটে থেকে যদি 72 থেকে 80 বার এর সংকোচন প্রসারণ হয়, তাহলে একজন 80 বছর মানুষের ক্ষেত্রে কতবার সংকোচন প্রসারণ হয়েছে এই মাসলের? একবার না থেমেও আর কি। আর এই থেমে যাওয়া মানেই তো আমাদের হসপিটালে যাওয়া, হয় ফিরে আসা, না হয় চলে যাওয়া পুরোপুরি। তাহলে ইনভলান্টারি স্ট্রাইটেড হচ্ছে হৃৎপেশি। আর হৃৎপেশির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এদের যে পেশি কোষগুলো রয়েছে এরা ব্রাঞ্চ, শাখাযুক্ত। এই শাখাযুক্ত অংশে দেখা গেছে যে কোষ পর্দাগুলোর যে স্পর্শতল, কন্ট্যাক্ট সারফেস, সেখানে একটা বিশেষ গঠন তৈরি হয়েছে, একে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক।
এই ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে হৃৎপেশির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কার্ডিয়াক মাসেলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ইন্টারক্যালেটেড ডিস্ক ভিসারাল মাসেলেও থাকবে না, স্কেলেটাল মাসেলেও থাকবে না। এই ইন্টারক্যালেটেড ডিস্ক থাকার সুবিধে হচ্ছে যাতে এই পেশির সংকোচন যখন হয় সে স্নায়ু নির্দেশ অনুসারে হয়, যখন নার্ভ ইম্পালস আসে যাতে খুব তাড়াতাড়ি সমস্ত পেশিতে নার্ভ ইম্পালস পৌঁছে যেতে পারে অ্যাট এ টাইম, এবং পেশিকোষগুলোর সংকোচন সুনির্দিষ্টভাবে এবং খুব নিয়ন্ত্রিতভাবে হতে পারে। তার জন্য অনেকটা শর্ট সার্কিট রেজিস্ট্যান্স লুপ হিসেবে এই ইন্টারক্যালেটেড ডিস্ক রয়েছে, যাতে পুরো পেশিতে স্নায়ুস্পন্দন পৌঁছে যেতে পারে দ্রুত, একসাথে তারা সংকুচিত প্রসারিত হওয়ার সুযোগ পায়। যাই হোক, ইন্টারক্যালেটেড ডিস্ক হৃৎপেশির একটা বৈশিষ্ট্য। তাহলে হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না কেন? না, এটা হৃৎপেশির বৈশিষ্ট্য। হৃৎপেশি যে পেশি কোষ বা পেশি তন্তুগুলো দিয়ে তৈরি, তার নিজস্ব বৈশিষ্ট্য, তার সাথে আরও কিছু রয়েছে, পরে পড়বে তোমরা, যে খানিকটা ল্যাকটিক অ্যাসিড, পেশি তো কাজ করলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, সেই ল্যাকটিক অ্যাসিডকে ব্যবহার করতে পারি। তারপর রিফ্র্যাক্টারি পিরিয়ড বলে একটা টার্ম রয়েছে, সেই রিফ্র্যাক্টারি পিরিয়ডটা এর ক্ষেত্রে একটু বেশি সময় অন্য পেশির তুলনায়, তাই এ সহজে ক্লান্ত হয় না। যাই হোক, আপাতত পেশিকলা সম্বন্ধে আমরা মোটামুটি একটু আইডিয়া করলাম। এই জায়গাটা একটু খেয়াল করো, স্কেলিটাল মাসেল ভিসারাল কার্ডিয়াক মাসেলের পার্থক্য প্রায় দেয়, আবার কখনো কখনো গঠনও দিয়ে দেয় কোনো একটা মাসেলের ক্ষেত্রে, সেটা একটু পড়ে ভালো। এবার বাকি থাকলো শুধু আমাদের নার্ভাস টিস্যু। আর নার্ভাস টিস্যু এটা শেষ করেই কোনো রকম প্রাণী গলাটা আমরা শেষ করতে পারবো। নার্ভাস টিস্যু বা স্নায়ুকলা তৈরি হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন দিয়ে, স্নায়ুকোষ বা নিউরন দিয়েই তৈরি হয় স্নায়ুকলা বা নার্ভাস টিস্যু। আর একটা নিউরন মানেই হচ্ছে, এই নিউরন হচ্ছে স্নায়ুকলার গঠনগত কার্যগত একক, নিউরন বা নার্ভ সেল। এই নিউরনের কটা অংশ? নিউরনের প্রধান অংশ তিনটে। একটা হচ্ছে কোষ দেহ বা সেল বডি, সেল বডি বা সোমা বা সাইটন, অনেকগুলো নাম রয়েছে। অ্যাকশন, আর একটা হচ্ছে ডেনড্রন। তাহলে নিউরনের তিনটে অংশ, কোষ দেহ, অ্যাকশন আর ডেনড্রন। এবার একটা নিউরনের ছবি এঁকে নিয়ে আমরা যাতে তার গঠনটা তাড়াতাড়ি করে আমরা বুঝে ফেলতে পারি।
আচ্ছা, এবার নিউরনের গঠনে দেখো, আমরা তিনটে অংশ বললাম: সেল বডি বা কোষদেহ, ডেনড্রন, আর ডেনড্রনের যে ব্রাঞ্চ বা শাখা ডেনড্রাইট, আর কোষদেহ থেকে যে লম্বা প্রবর্ধক এসেছে সেটাই অ্যাকশন। এবার প্রত্যেকটা অংশের গঠন একটু সংক্ষেপে জেনে নিই। এই কোষদেহ, এটাই হচ্ছে নিউরনের বিপাক ক্রিয়ার কেন্দ্রস্থল। এখানেই রয়েছে নিউক্লিয়াস, আর বিশেষ কিছু গ্র্যানিউলস রয়েছে যেগুলোকে বলে নিজেল গ্র্যানিউলস। রাইবোনিউক্লিওপ্রোটিন গ্র্যানিউলস, নিজেল গ্র্যানিউলস। আর বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন স্বাভাবিক কোষে থাকে সেখানেও রয়েছে, কিন্তু এখানে একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্ট্রোজোম এখানে থাকে না, সেই জন্য নিউরন বিভাজনে অক্ষম। তাহলে বিভিন্ন রকমের কোষ অঙ্গাণু, বেশি পরিমাণে থেকে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, আর বিশেষ ধরনের গ্র্যানিউলস, নিজেল গ্র্যানিউলস। আর ডেনড্রন, কোষদেহ থেকে উৎপন্ন যে ক্ষুদ্র শাখা সেগুলোকেই বলে ডেনড্রন। এই ডেনড্রনের শাখাকে আবার বলে ডেনড্রাইট। আর কোষদেহ থেকে যে লম্বা প্রবর্ধক অ্যাকশনের যে সাইটোপ্লাজম, এটা অ্যাক্সোপ্লাজম, এই অংশের যে সাইটোপ্লাজম সেটা অ্যাক্সোপ্লাজম। অ্যাকশনের যে কোষ পর্দা অ্যাক্সোলেমা। এবার অ্যাক্সোলেমার বাইরে আবার একটা আবরক তৈরি হয়, এই যে অংশটা, এই আবরকটা পুরু চর্বির আবরক। এই চর্বির আবরকটাই হচ্ছে মায়েলিন শিথ, এই অংশটা ঠিক অ্যাক্সোলেমার ওপরে, এটা মায়েলিন শিথ। এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে মায়েলিন শিথ বা মেডুলারি শিথ। আবার কখনো কখনো দেখা যায় যে এই মায়েলিন শিথের বাইরে আবার একটা আবরক রয়েছে যেটাকে নিউরেলেমা বলে। এই একদম বাইরে রয়েছে নিউরেলেমা, তার ভেতরে মায়েলিন শিথ, তার ভেতরে অ্যাক্সোলেমা, তার ভেতরে রয়েছে অ্যাক্সোপ্লাজম। আর এই যে নিউরেলেমার নিচে এখানে বিশেষ কিছু গঠনযুক্ত অংশ রয়েছে যেটাকে আমরা লেবেল করেছি নিউক্লিয়াস অফ সোয়ান সেল, সোয়ান সেল নিউক্লিয়াস। এই সোয়ান সেল নিউক্লিয়াস, এখান থেকেই নিউরেলেমাটা তৈরি হয়। এই সোয়ান সেল নিউক্লিয়াসকে আবার শিথ অফ সোয়ানও বলা হয়। এই নিউরিলেমাটা এখান থেকেই তৈরি হচ্ছে, সেই জন্য নিউরিলেমাকে আবার শিথ অফ সোয়ান বা সোয়ানের আবরক হিসেবে বলা হয়। আর অ্যাকশনের একেবারে প্রান্তীয় অংশ অ্যাকশন টার্মিনালস, আর একেবারে শেষে অ্যাকশন টার্মিনালের শেষের যে অংশগুলো রয়েছে অ্যাকশন বাটনস, খুব ছোট্ট ফোলা ফোলা অংশ, সেগুলোই হচ্ছে অ্যাকশন বাটনস। কয়েকটা পার্থক্য বলে নিই। অ্যাকশন আর ডেনড্রনের পার্থক্য খুব বেশি আছে। ডেনড্রন হচ্ছে কোষদেহ থেকে উৎপন্ন ক্ষুদ্র শাখাযুক্ত প্রবর্ধক, আর অ্যাকশন হচ্ছে কোষদেহ থেকে, কোষের কোথা থেকে উৎপন্ন হচ্ছে, অ্যাকশন হিলেক থেকে উৎপন্ন দীর্ঘ শাখাবিহীন প্রবর্ধক। ডেনড্রনে নেসেল গ্র্যানিউলস থাকে, অ্যাকশনের মধ্যে বা অ্যাক্সোপ্লাজমে কিন্তু কোনো নেসেল গ্র্যানিউলস থাকবে না। আর ডেনড্রন হচ্ছে কোনো গ্রাহক বা রিসেপ্টর থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোষ দেহে পাঠায়। অর্থাৎ এই ডেনড্রনটা হচ্ছে নিউরনের রিসেপটিভ পার্ট বা গ্রাহক অংশ, অর্থাৎ সে স্নায়ু উদ্দীপনা পূর্ববর্তী নিউরন বা কোনো গ্রাহক থেকে সংগ্রহ করে কোষ দেহে পাঠাচ্ছে। আর অ্যাকশনটা হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটিং পার্ট, কোষদেহ থেকে স্নায়ুস্পন্দন নিয়ে পরবর্তী নিউরনে বা কারক অঙ্গে পাঠাচ্ছে। তাহলে এটা রিসেপটিভ পার্ট আর এটা ট্রান্সমিটিং পার্ট। এখানে নেসেল গ্র্যানিউলস আছে, অ্যাকশনের মধ্যে নেসেল গ্র্যানিউলস নেই। ডেনড্রন সাধারণত ছোট আর ব্রাঞ্চড, অ্যাকশন সাধারণত বড় বা লম্বা এবং আনব্রাঞ্চড হয়। অ্যাকশন ডেনড্রনের পার্থক্য আর নিউরনের একটা গঠন, নিউরনের গঠনটা খুবই আসে, এটা ভালো করে প্র্যাকটিস করে নিও। এটা হলে আপাতত আমাদের প্রাণীকলা শেষ হবে। নিউরনের কাজ কি? স্নায়ুস্পন্দন পরিবহন। দেহের এক স্থান থেকে অন্য স্থানে যে স্নায়ুস্পন্দন যায়, নার্ভ ইম্পালস যায়, সেটা পাঠিয়ে দেওয়ার কাজে এই নিউরনই সাহায্য করছে আমাদের। এবং হাতের কোথাও একটা গরমের ছ্যাঁকা লাগলো কিংবা পিন ফুটলো অথবা কেউ স্পর্শ করলো, সেই উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে, স্নায়ু নিউরন দিয়ে তৈরি হয়, তার মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায়। মস্তিষ্ক বিশ্লেষণ করে তখন বুঝতে সাহায্য করে পিন ফুটেছে কি, আগুনে ছ্যাঁকা লেগেছে কিংবা কেউ স্পর্শ করেছে। তাহলে স্নায়ুস্পন্দন পরিবহন করাই নিউরনের মূল কাজ। আপাতত প্রাণীকলা শেষ হলো, এরপর শুধু অঙ্গ রয়েছে। অঙ্গটা তোমরা বই থেকে একটু পড়ে নিও, যখন স্কুল খুলবে তখনই আমরা প্রত্যেকটা অঙ্গের অবস্থান কাজ, এছাড়া আর কিছু নেই তোমাদের, শুধু অবস্থান কাজ এই ফর্মে একটু পড়ে নাও। বইতে একদম টেবিল দেওয়া রয়েছে, আর যদি কোনো বুঝতে অসুবিধে হয় তোমরা যেভাবে ফোন করে জানাও সেভাবেও জানাতে পারো, আর স্কুল খুললে তো আমরা আবার এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ব। আপাতত এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো।